হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। শোনা আসসালামু যাচ্ছে আলাইকুম মানে? স্যার। এই এই গত গত ক্লাসে আসসালামু কোন আলাইকুম পর্যন্ত স্যার। হয়েছে? গত ক্লাসে কোন পর্যন্ত হয়েছে? দেখতো একটু। স্যার মোলারিটি নিয়ে পড়ানো হয়েছিল। আচ্ছা, তাহলে আজকে মনে হয় এই মোলারিটি রিয়েট হয় যে অঙ্ক টঙ্ক গুলো করা হবে সম্ভবত। হুম, মোলারিটি নিয়ে পড়াই ফেলছিলাম। আচ্ছা, তাহলে আজকে মোলারিটির অঙ্ক টঙ্ক গুলো দেখানো হবে। দ্রবণ প্রস্তুতি শিখাইছিলাম না ওই দিন? দ্রবণ প্রস্তুতি, হ্যাঁ? হ্যালো। ইয়েস স্যার। Yes, sir. দ্রবণ প্রস্তুতি তোমাদের দ্রবণ শিখাই প্রস্তুতি দিয়েছিলাম। শেখানো হয়েছে। হ্যাঁ, কিভাবে ওই যে ম্যাথ হিসাব করতে হয়, তাই না? এই যে সূত্র দিয়ে। হ্যাঁ স্যার, এসএমভি এগুলো শেখানো হ্যাঁ, হয়েছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, একটা জিনিস বুঝাচ্ছিলেন যে দ্রবণের মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন? হ্যাঁ স্যার, এটা এটা তো পড়ানো প্রথম। হয়েছিল। আচ্ছা, তারপরে ওই যে একটা অঙ্ক দিয়েছিল না, দেখো তো 50 মিলিলিটার পানি যোগ করলে কি ঘটনা ঘটবে? Yes, ইয়েস sir. স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো মোটামুটি মোলারিটি শেষ। মোলারিটিতে তেমন কিছু নাই। হ্যাঁ, ইয়েস। মোলারিটির তাহলে মোলারিটির পরে আর কি আছে? পরের টপিকটা দেখো তো, আমার কাছে বই নাই তো। পরের টপিকটা কি আছে? মোলারিটির পরের টপিকটা কি আছে? একটু বইটা দেখো, বইটা। স্যার মৌলের শতকরা সংযুক্তি। আচ্ছা, মৌলের শতকরা সংযুক্তি। আচ্ছা, ঠিক আছে। টপিকটা আমার বলে দিবা শেষ হয়ে গেলে, ঠিক আছে? ওকে। যৌগে মোলের শতকরা সংযুক্তি। হ্যাঁ, ওটার পরে কোন টপিকটা আমার একটু বলে দিবা। Yes. আচ্ছা, তো দেখো আমরা শুরু করি। যৌগে মৌলের শতকরা সংযুক্ত। দেখো, শতকরা সংযুক্ত আমরা আজকে শিখে নিই। শতকরা সংযুতি। শতকরা শতকরা সংযুতি। আচ্ছা, শতকরা সংযুক্তি কাকে বলে? কি আমাকে বলতে পারবে? শতকরা সংযুক্তি কি? হ্যালো, কেউ বলতে পারবা শতকরা একটা সংযুক্তি কি? যৌগের প্রতি এটা 100 মানে কি গ্রামের মধ্যে 100% কত যোগ? কত Yes, গ্রাম sir. মৌল আছে? কোন যৌগের প্রতি 100 গ্রামে কত 100 গ্রাম মৌল গ্রামে আছে? কোন একটি নির্দিষ্ট মৌল যে পরিমাণে থাকে ওইটাকে বলা হয় ওই যৌগে ওই মৌলের শতকরা সংযুক্তি। ঠিক বলেছ, যে কোন যৌগে 100 গ্রামে বা 100 ভাগে কোন একটি নির্দিষ্ট মৌল শতকরায় যে পরিমাণে থাকে সেটাকেই বলা হয়, বা ওই পরিমাণটাকে বলা হয় ওই যৌগে ওই মৌলের শতকরা সংযুক্তি। যেমন দেখো, তুমি যদি পানিকে বিশ্লেষণ করো, পানিকে যদি অ্যানালাইসিস করো, তাহলে অক্সিজেন পাবে 11.11%, আর অক্সিজেন পাবে 89.89%। তাহলে পানিতে হাইড্রোজেন আছে 100 ভাগের 11 ভাগ, আর অক্সিজেন আছে 100 ভাগের মধ্যে 89.89 ভাগ। তাহলে এইটা হলো হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কোথায়? পানিতে। আর এটা হলো অক্সিজেনের শতকরা সংযুক্তি কোথায়? পানিতে। ঠিক আছে? এই জন্য কোন যৌগের প্রতি 100 ভাগের মধ্যে কোন একটি নির্দিষ্ট মৌল শতকরা হিসেবে যে পরিমাণে থাকে সেটাকে বলা হয় ওই যৌগে ওই মৌলের শতকরা সংযুক্তি। এখন দেখো, শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করতে হয়? শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করতে হয়?
মনে রাখবা যে কোন যৌগে কোন একটি নির্দিষ্ট মৌলের শতকরা সংযুক্তি মানে কোন যৌগে কোন একটি নির্দিষ্ট মৌলের শতকরা সংযুতি, সূত্রটা মনে রাখবা, তোমাদের বইয়ে দেওয়া আছে, তারপর আমি একটু লিখছি। শতকরা সংযুক্তি ইজ ইকুয়াল টু ওই যৌগে ওই মৌলের সংখ্যা, মানে যৌগটাতে ওই মৌলটা কতগুলো আছে সংখ্যায়, ওই যৌগে ওই মৌলের সংখ্যা গুণ ওই মৌলের পারমাণবিক ভর ইনটু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। মনে থাকবে? ওই যৌগে ওই মৌলের সংখ্যা, তার মানে আমি যে মৌলটার শতকরা সংযুতি নির্ণয় করব, ওই যৌগে ওই মৌলটার সংখ্যায় কয়টা আছে সেটা আগে লিখতে হবে, তারপরে ওই মৌলের পারমাণবিক ভর লিখতে হবে ইনটু 100 ডিভাইডেড বাই টোটাল যৌগের আণবিক ভর। কথা ক্লিয়ার? সূত্রটা একবার চোখ বুলিয়ে নাও। কোন যৌগে কোন একটি নির্দিষ্ট মৌলের শতকরা সংযুক্তি হলো ওই যৌগে ওই মৌলের সংখ্যা ইনটু ওই মৌলের পারমাণবিক ভর ইনটু 100 ডিভাইডেড বাই যৌগের টোটাল যৌগের আণবিক ভর। তো দেখো, এখন আমরা বাস্তবে একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবা। সূত্রটা একটু খেয়াল রাখো বা সামনে বইটা রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন তোমাকে বলতে পারে এই ClO4 এর শতকরা সংযুক্তি নির্ণয় করো, এটা 3 নম্বরে থাকবে পরীক্ষায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে। এই ClO4 এর শতকরা সংযুক্তি নির্ণয় করো। সংযুতি নির্ণয় করো। তো দেখো তোমাকে কিভাবে সমাধান করতে হবে, কিভাবে সলিউশন করতে হবে। তো সবার আগে যে কাজটা করবা, আগে যৌগের আণবিক ভর, এটা আমার যৌগ, এই যৌগের আণবিক ভর বের করবা। তাহলে এই ClO4 এটা কি? পারক্লোরিক অ্যাসিড। সংকেতটা মনে রাখবো, অনেক সময় কিন্তু সংকেত নাও দিয়ে দিতে পারে। পারক্লোরিক অ্যাসিড এর আণবিক ভর বের করা, আণবিক ভর হাইড্রোজেন কত? 1 ইন্টু 1 যোগ ক্লোরিন 1 ইন্টু 35.5 প্লাস অক্সিজেন 4 ইন্টু 16। একশো 100.5। টোটাল যৌগটার আণবিক ভর হলো কত? 100.5। তাহলে আমরা যৌগের আণবিক ভর পেয়ে গেলাম। এবার আমরা এই যৌগটায় কি কি মৌল আছে? মৌল আছে হাইড্রোজেন, মৌল আছে ক্লোরিন, মৌল আছে অক্সিজেন, এবং এখন প্রত্যেকটার আলাদা আলাদা শতকরা সংযুক্তি বের করব। আচ্ছা, তাহলে মনে রাখো 100.5। আচ্ছা, এবার এসো এইচ এর পরিমাণ অথবা পার্সেন্টেজ অফ এইচ সমান সমান। আচ্ছা, তাহলে সূত্র কি ছিল? যৌগে ওই মৌলের সংখ্যা, তো দেখে এই যৌগে হাইড্রোজেন আছে কয়টা? কয়টা আছে বাচ্চারা? একটা আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই দেখো, যৌগে ওই মৌলের সংখ্যা ইনটু ওই মৌলের পারমাণবিক ভর ইনটু 100 ডিভাইডেড বাই টোটাল যৌগের আণবিক ভর। দেখো তো সূত্রের সাথে মিলছে কিনা।
ওই মৌলের সংখ্যা ইন্টু ওই মৌলের পারমাণবিক ভর ইন্টু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। দেখো মিলে গিয়েছে। এবার ভাগ করো, কত হয় দেখো, কত আসে দেখো তো। 0.99। 0.99, তাহলে 0.99% আছে হাইড্রোজেন ওই যৌগে। ক্লোরিনের পরিমাণ, পার্সেন্টেজ অফ ক্লোরিন, তাহলে সংখ্যায় আছে একটা ইন্টু 35.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 100.5। দেখো তো কত আসে। Sir, 35.32%. 35.32%। ওকে, তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ অফ কি, ক্লোরিন। স্যার এবার ক্লোরিন। পার্সেন্টেজ অফ অক্সিজেন। ওই পরিমাণ, ওই পরিমাণ। তাহলে সংখ্যায় আছে চারটা, পারমাণবিক ভর 16 ইন্টু 100। দেখো সংখ্যায় আছে চারটা, পারমাণবিক ভর 16 ইন্টু 100, দেখো কত আসে। 63.68। 63.68%। আচ্ছা, তোমার অঙ্ক যে হলো এটা তুমি কেমনে প্রমাণ করবা? মানে তুমি যেটা সঠিক হয়েছে তোমার অঙ্কটা, স্যার এগুলো এটা সব কিভাবে? যোগ করে হ্যাঁ 100% করতে হবে। দেখো, তিনটে যোগ করো 100 হবে, অথবা 99.99 ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? ওকে, এটা হলো কোন যৌগে কোন মৌলের এইভাবে শতকরা পরিমাণ নির্ণয় করতে হয় বা পার্সেন্টেজ অফ এলিমেন্টস বের করতে হয়। আচ্ছা, এটা গেল সহজ একবারে। এটা 3 নম্বরে থাকে, বুঝছো? অঙ্কগুলা অনেক সময় 3 নম্বরে দিয়ে দেয়। আচ্ছা, এবার দেখো, যদি কোন যৌগে এরকম কেলাস পানি সমৃদ্ধ থাকে, কেলাস পানি, হ্যাঁ, অনেক সময় কিছু কিছু যৌগ দেওয়া থাকে দেখা যাচ্ছে কেলাস পানি সমৃদ্ধ, যেমন দেখো কপার সালফেট ইন্টু 5 অণু পানি। তুমি দেখো এদের শতকরা সংযুক্তি বের করে যদি যোগ করো, কোশ্চেন কালেও 100 হবে না, বুঝছো? যদি তুমি এটা শতকরা সংযুক্তি বের করে যোগ করো, কোশ্চেন কালেও 100 হবে না। বলতে পারবা কেন? স্যার পানি যোগ এখানে করার দুইটা যৌগ কারণে। আছে, হ্যাঁ, ঠিক এখানে বলছো। দুইটা যৌগ আছে ভেরি সেই জন্য। ভেরি গুড। হ্যাঁ, এখানে তো আসলে একটা যৌগ না, এখানে আছে তো কি, ইয়েস দুইটা স্যার। যৌগ। এই দুইটা যৌগ থাকার কারণে এটার শতকরা পরিমাণটা কখনোই 100 না হয়ে 100-র উপরে চলে যাবে। তো দেখো, যদি এই টাইপের কেলাস পানি সমৃদ্ধ কোনো যৌগ থাকে, তাহলে কিভাবে তুমি শতকরা সংযুক্তি বের করবে? আগে আণবিক ভরটা বের করো। এটা কপার সালফেট 5 অণু পানি, এটার নাম হলো ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল, বা আমরা যেটাকে বলি তুতে। তো দেখো, আগে তুতের আণবিক ভর বের করো। আণবিক ভর কত হয় দেখো, 63.5 যোগ সালফার হলো কত, 32, যোগ অক্সিজেন হলো 464, প্লাস 5, আর পানি কত, পানি 5, পানির আণবিক ভর কত, 18 না, একবারে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কত হয় দেখো তো, 249.5। দেখো, তাহলে টোটাল কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটার আণবিক ভরটা হলো 249.5। এখন যদি বলে মৌলগুলোর শতকরা সংযুক্তি, তাহলে দেখো এইভাবে করবা। যদি এটা শতকরা সংযুক্তি চাই, তখন এইভাবে লিখবা যে কপার সালফেট ইন্টু 5 অণু পানি যৌগটিতে একটি কপার পরমাণু, একটি সালফার পরমাণু, 9টি
ও পরমাণু এবং 5 দুগুণা 10টি H পরমাণুর সমন্বয়ে গঠিত। এবার আমরা নিচে যৌগটির শতকরা সংযুক্তি দেওয়া হলো। এবার বলবা যে নিচে যৌগটির শতকরা সংযুক্তি বা সংযুতি দেওয়া হলো। আচ্ছা, এখন দেখো তুমি যে আগের মতো করে বের করো কপার। তাহলে পার্সেন্টেজ অফ কপার কি হবে? কপারের সংখ্যা একটা, কপারের পারমাণবিক ভর 63.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 249.5। দেখো তো কত আসে? কত আসে বাচ্চারা? স্যার 25.45। 25.45। ওকে, এবার হলো সালফার, পার্সেন্টেজ অফ সালফার 1 গুণ 32 গুণ 100। দেখো এটা কত পার্সেন্ট আসে? 12.83। 12.83%। তাহলে আমরা কপার পেয়ে গেলাম, সালফার পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো পার্সেন্টেজ অফ অক্সিজেন। অক্সিজেন আছে 9টা ইন্টু 16 গুণ 100। দেখো কত পার্সেন্ট হয়? 57.72। 57.72%। পার্সেন্টেজ অফ হাইড্রোজেন 10 ইন্টু 1 ইন্টু 100 কত হয়? হাইড্রোজেন 4%। তাহলে দেখো এখানে আমরা সবগুলো শতকরা সংযুক্তি বের করবো। তবে এখানে কিন্তু আরেকটা অঙ্ক মাঝে মাঝে দেয় এখান থেকে। যদি তোমাকে বলে যে কপার সালফেট 5 পানি যৌগটিতে শতকরা কত ভাগ পানি আছে, তখন তুমি কিভাবে সলভ করবে? বললো যে কপার সালফেট 5 পানি যৌগটিতে কত পার্সেন্ট পানি আছে, বলতো স্যার এটা কি শতকরা কত ভাগ? 57.72 যোগ 4 এরকম করব? না 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 না, কেউ কি আমাকে বলতে পারবে যদি বলে কপার সালফেট 5 পানি যৌগটিতে পানির পরিমাণ হিসাব করে, শুধু পানি, তাহলে স্যার দেখো ওখানে কিভাবে তো করবে? যৌগর 5:4। আণবিক ভর গুণ দিতে হবে আর 5-এর সাথে। আচ্ছা, তো দেখো আমি বলি টোটাল যৌগটার আণবিক ভর কত? টোটাল যৌগটার আণবিক ভর হলো 249.5। 249.5। আচ্ছা, তার ভিতরে দেখো তো পানি কতটুকু আছে? 5 মোল। 5H2 ইকুয়াল টু 5 গুণ 18 ইকুয়াল টু 90। তাহলে পানি কত ভাগ আছে আসলে? 249.5 এর ভিতরে পানির পরিমাণ কত আছে? 90 গ্রাম না বাচ্চারা? 249.5 গ্রামের ভিতরে পানি কতটুকু আছে? 90 গ্রাম কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 90 দেখো এটা বাইরে হয়ে গেছে। 249 গ্রাম যৌগে পানি আছে 90 গ্রাম, একে কত 100তে কত? আমি কথাটা বুঝাইতে পারছি? 249.5 গ্রামে পানি আছে 90 গ্রাম, একে কত আর 100তে কত? আমার কথাটা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে টোটাল যৌগটাকে পানির পরিমাণ আছে 36.07%। যৌগটাতে পানি আছে 100 ভাগের মধ্যে 36.07 ভাগ পানি আছে, আর বাকিটুকু আছে কপার সালফেট। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা শতকরা সংযুক্ত আসলে আর তেমন কিছু জটিল না, এটা তেমন কোনো জটিল নাই। আমি কয়টা লিস্ট দিয়ে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে এগুলো বাসায় প্র্যাকটিস করলে
এর ভিতরেই কমন পেয়ে যাবো। ঠিক আছে, আমি কয়েকটা লিস্ট করে দিচ্ছি, একটু কষ্ট করে লিখে নাও। এইগুলো বাসায় প্র্যাকটিস করো, এর বাইরে কোনো শতকরা সংযুক্তি আসবে না। লিস্ট করে তোমরা একটু খাতায় তুলে নাও, এইগুলো প্র্যাকটিস করো, দেখো বারবার এইগুলো চলে আসবে। দেখো 1 নম্বর এটা শিখবে, এটা শতকরা সংযুক্তি বের করা শিখবে। 2 নম্বর H2SO4 এটা শিখবে। 3 নম্বর অ্যালুমিনিয়াম সালফেট এটা শিখবে। 4 নম্বর H2S2O7 এটা শিখবে। 5 নম্বর NaClO4 এটা শিখবে। 6 নম্বর সোডিয়াম সালফেট এটা শিখবে। 7 নম্বর সোডিয়াম কার্বনেট এটা শিখবে। ব্যাস, এইগুলো একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবো। আমি যে লিস্ট গুলো দিলাম এই লিস্ট গুলো একটু বাসায় প্র্যাকটিস করো, দেখো এগুলোর ভিতরে কমন পাওয়ার সম্ভাবনা আছে। এই যৌগগুলোই মূলত শতকরা সংযুক্তি হিসেবে বেশি দেওয়া হয় পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার আমাকে পরের টপিকসটা বলো। আমার কাছে আসলে বই নাই তো, আমি বইটা হারাই গেছে। এবার বইটা দেখে বলো তো বাবার পরের টপিকসটা কি আছে। শতকরা শতকরা সংযুক্তি ও স্থূল সংকেত। আচ্ছা, তার মানে শতকরা সংযুক্তি হতে স্থূল সংকেত নির্ণয়। আচ্ছা ঠিক আছে, তো দেখো আগে আমরা স্থূল সংকেত কি জিনিসটা শিখে নিই। স্থূল সংকেত কি আগে জানতে হবে, তারপরে আমার শতকরা সংযুক্তি হতে আমার স্থূল সংকেত নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এখন স্থূল সংকেত জানি। দেখো আমি তোমার সামনে যদি একটা যৌগ লিখি C6H6, দেখো এটা একটা যৌগ, যৌগটার নাম কি জানো তোমরা? বেনজিন। স্যার বেনজিন। বেনজিন, আচ্ছা জানো মনে বেনজিন। হয়। যৌগটার নাম হলো বেনজিন। তো আমি যদি বলি তোমার বেনজিনে কয়টা কার্বন আছে, তুমি বলবে 6টা কার্বন আছে আর 6টা হাইড্রোজেন আছে। দ্যাট ইজ বেনজিন 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন মিলে গঠিত। এটা তার প্রকৃত সংকেত, যে 6 কার্বন এবং 6 হাইড্রোজেন মিলে বেনজিন তৈরি হয়। এখন দেখো আমি যদি বলি আমাকে বলো তো যে বেনজিনে কার্বন এবং হাইড্রোজেনের রেশিওটা কত, তুমি আমাকে ইজিলি বলে দিবে স্যার 6:6। কার্বনও 6টা, হাইড্রোজেনও 6টা। কার্বন ইস টু হাইড্রোজেন মানে বেনজিনের যে মৌল আছে কার্বন এবং হাইড্রোজেন, সেটা রেশিওটা বা অনুপাতটা হলো 6:6। আমি কি ভুল লিখলাম বাচ্চারা? রেশিওটা ভুল লিখলাম? 6:6 কিনা? আচ্ছা, এখন যদি আমি রেশিওটা তোমাকে ছোট করতে বলি, সর্বোচ্চ ছোট করতে বলি, তাহলে তুমি 1:1 তখন ভেরি গুড, তখন তুমি লিখবে কি এটা 1:1। কারণ 1:1 এটাকে সর্বনিম্ন আমি এই রেশিওতে নিয়ে যেতে পারি। তবে আমি এটাকে আরো অন্য কোনো রেশিওতে ভাগ করতে পারি, যেমন C/H। আমি ইচ্ছা করলে এটাকে 3:3 লিখতে পারতাম। আমি এটাকে ইচ্ছা করলে রেশিওটা 2:2 লিখতে পারতাম। আমি এটাও লিখতে পারতাম, এটাও লিখতে পারতাম। কিন্তু ওই দুটো রেশিও কিন্তু আমার সর্বনিম্ন রেশিও হতো না। যদি আমি তোমাকে বলি কার্বন এবং হাইড্রোজেনের সর্বনিম্ন রেশিও বানাও, অবভিয়াসলি তুমি বলবে যে কার্বন এবং হাইড্রোজেনের সর্বনিম্ন রেশিও হলো 1:1, ঠিক কিনা? তাহলে মনে রাখবা, এখন আমরা সংজ্ঞায় চলে আসি। স্থূল সংকেত আসলে জিনিসটা কি? স্থূল সংকেত হলো, স্থূল সংকেতের সাহায্যে আসলে আমরা কি জানতে পারি, আর স্থূল সংকেত জিনিসটাই বা কি? মনে রাখবা, যে সংকেতের সাহায্যে কোনো একটি যৌগ মৌল সমূহের, যে সংকেতের সাহায্যে কোনো যৌগের উপাদান মৌল সমূহের সর্বনিম্ন সংখ্যার অনুপাত প্রকাশ করে কিন্তু সংখ্যা প্রকাশ করে না, সেই ধরনের সংকেতকে আমরা বলি স্থূল সংকেত। কি বললাম? যে সংকেতের সাহায্যে কোনো একটি যৌগ যে মৌল দ্বারা গঠিত ওই সমস্ত মৌলের সর্বনিম্ন সংখ্যার অনুপাত প্রকাশ করে, যেমন C/H 1:1, কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ করে না, এই ধরনের সংকেতকে আমরা বলি স্থূল সংকেত। কথা ক্লিয়ার?
স্যার এটা মনে হয় আমাদের আগেও করানো হয়েছে স্যার। স্যার হুম? আরেকবার একটু বলেন। আচ্ছা, অনেকে হয় নাই। হয়তো বা পায় নাই, অনেকে পায় নাই, তোমরা পাইলে হয়তো বা অনেকে পায় নাই। তাহলে স্থূল সংকেত কি বললাম, যে যে সংকেতের সাহায্যে কোন যৌগের উপাদান মৌল, দেখো যৌগটার উপাদান মৌল হলো কার্বন এবং হাইড্রোজেন, যে সংকেতের সাহায্যে কোন যৌগের উপাদান মৌলের সর্বনিম্ন সংখ্যার অনুপাত প্রকাশ করে কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ করে না। যেমন আমি যদি বলি কার্বনের সংখ্যা 6, হাইড্রোজেনের সংখ্যা 6, এটা কিন্তু প্রকৃত সংখ্যা। C6H6 যৌগটিতে কার্বনও 6, হাইড্রোজেনও 6, এটা তার প্রকৃত সংখ্যা। কিন্তু আমি যদি বলি কার্বন 1, হাইড্রোজেন 1, এটা কিন্তু তার প্রকৃত সংখ্যা না, এটা তার সর্বনিম্ন অনুপাত। অর্থাৎ সর্বনিম্ন অনুপাত কার্বন ইস্টু হাইড্রোজেন, এটা সর্বনিম্ন অনুপাত 1:1। একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার তাহলে হাইড্রক্সাইড মূল যৌগে তাহলে স্যার প্রকৃত সংকেত আর স্থূল সংকেত কোনটা হবে স্যার? হাইড্রোক্সিল যৌগ হলে প্রকৃত সংকেত এবং স্থূল সংকেত একই হবে। অনেক যৌগ আছে যাদের স্থূল সংকেত এবং প্রকৃত সংকেত এক হবে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড, পানি, মিথেন, এই টাইপের কিছু যৌগ আছে যাদের প্রকৃত সংকেত এবং স্থূল সংকেত একই হবে। এগুলো আমি পরে বলবো, এগুলো নিয়ে ডিটেল পরে বলবো, ঠিক আছে। সব যৌগেরই আসলে স্থূল সংকেত দেখা যাচ্ছে প্রকৃত সংকেতের, কোন কোন যৌগের স্থূল সংকেত প্রকৃত সংকেতের সমান হয়, আবার কোন কোন ক্ষেত্রে হয় না, ঠিক আছে। কোন যৌগের স্থূল সংকেত যা হয় আণবিক সংকেত তাই হয়, বা প্রকৃত সংকেত তাই হয়, ঠিক আছে। তাহলে স্থূল সংকেত নির্ণয় করবে, স্থূল সংকেত শুধু তোমাকে জানাবে যে ওই যৌগটা যে যে মৌল দ্বারা গঠিত এবং ওই মৌলগুলোর সর্বনিম্ন সংখ্যার অনুপাত। তাহলে আমি দেখো C6H6 যৌগটাতে 6টা কার্বন 6টা হাইড্রোজেন আছে, এটা আমি ভাঙতে 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 এই 6:6 অনুপাতটা কিন্তু আমি সর্বনিম্ন 1:1 এ নিয়ে আসতে পারি। তখন দেখো যৌগটার যে সংকেত ছিল C6H6, এখন যৌগটার সংকেত কি আসছে বলো তো? এখন যৌগটার C1H1। সংকেত কি আসছে? CH না? জি স্যার। একটা সি একটা এইচ, তাহলে C6H6 এর স্থূল সংকেত কি? CH। C6H6 এর স্থূল সংকেত CH। তাহলে কি বললাম, যে যে সংকেতের সাহায্যে কোন যৌগের উপাদান মৌলগুলোর সংখ্যার অনুপাত, সর্বনিম্ন সংখ্যার অনুপাত প্রকাশ করে কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ করে না, ওই সংকেতকে বলা হয় স্থূল সংকেত, ঠিক আছে। ওকে, এটা গেল স্থূল সংকেত। এবার আমরা স্থূল সংকেত নির্ণয় করব কি দিয়ে? মৌলের শতকরা সংযুক্তি থেকে, ঠিক আছে। তোমার মৌলের শতকরা সংযুক্তি দেওয়া থাকবে, মৌলের শতকরা সংযুক্তি দেওয়া থাকবে, তোমাকে বলবে স্থূল সংকেত নির্ণয় করো। এখন আমরা স্থূল সংকেত নির্ণয় করব মৌলের শতকরা সংযুক্তি থেকে। তো দেখো, দেখো টেনশনের কিছু নয়, শতকরা সংযুক্তি দেওয়া থাকবে, শতকরা সংযুক্তি থেকে
দেখো একটা অঙ্ক দেওয়া হয়েছে, একটি যৌগকে বিশ্লেষণ করে 40% কার্বন, 6.6% হাইড্রোজেন এবং 53.33% অক্সিজেন পাওয়া গেল। ওই যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তো দেখো কিভাবে করতে হয় অঙ্কটা, শিখে নাও। দেখো এটা তোমরা যে রেকর্ড করা হচ্ছে, বুঝছো, আমি রেকর্ড করতেছি, তো রেকর্ডের কপিটা তোমরা ডিআরএমসি অনলাইন ক্লাসে পাবে। ঠিক আছে বাচ্চারা, যারা রেকর্ডের কপি নিতে চাও, কপি দেখতে চাও, ওরা তোমরা ডিআরএমসি অনলাইনে ইয়ে করো, ঢুকলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমি রেকর্ড করে পাঠিয়ে দিব। দেখো কিভাবে সলভ করতে হবে, দেখো আসো আমরা সলভটা শিখে নিই। আচ্ছা স্যার আপনি ইউটিউব চ্যানেলে এটা পাওয়া যাবে? হ্যাঁ, এটা পাওয়া যাবে। ডিআরএমসি অনলাইনে ক্লিক করলে ইউটিউবে যে ডিআরএমসি অনলাইনে আপনারটাই ক্লিক পাওয়া করো। যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনারটাই পাওয়া যাবে আপনার আর চ্যানেলে? আমার কাছ থেকে যদি নাও তো তুমি পাঠাও, ইমেল ঠিকানা পাঠাও, আমি তোমার ইমেলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝছো কথাটা? আমার ফোনে তোমার ইমেল নাম্বারটা দিয়ে দাও, ইমেল নাম্বারটা দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, দেখো দেখো কিভাবে সমাধান করতে হবে। দেখো সমাধান, স্টেপ 1, বাচ্চারা স্টেপ 1, মৌলগুলোর শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। কি বললাম? স্টেপ 1 কি বললাম? মৌলগুলোর শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। শতকরা উঠিয়ে দাও। কার্বনের পারমাণবিক ভর কত? হ্যাঁ, 12। 12। তাহলে কি বললাম? শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করো। কত হয় দেখো। ঠিক আছে, ভাগটা ঠিক আছে? হাইড্রোজেন 1, অক্সিজেন, স্টেপ 1 ক্লিয়ার সবার? স্টেপ 1 ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। বাচ্চারা কি বললাম, এভাবে বাংলায় লিখতে হবে, কিন্তু বাংলায় লিখতে হবে। মৌলগুলোর শতকরা পরিমাণকে, মৌলগুলোর শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা, পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। স্টেপ 1 ক্লিয়ার? আচ্ছা দেখো তো, 3টা ভাগফল পাওয়া গেছে, ভাগফল পাওয়া গেছে 3টা। এর ভিতরে সবচেয়ে ছোট কোনটা? দ্রুত বলো। কার্বন আর স্যার অক্সিজেন। 3.3। 3.3। এবার স্টেপ 2, স্টেপ 2, তাহলে ভাগফল পাওয়া গেছে 3টা। এবার স্টেপ 2 তে লিখবা যে ভাগফলগুলোর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগফলগুলোকে আবার ভাগ করে। ভাগফলগুলোর ভিতরে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগফলগুলোকে আবার ভাগ করে। কথাটা কি বুঝছো? এখানে যে 3টে ভাগফল পাওয়া গেছে, সবচেয়ে ছোট কত? 3.3। এই 3.3 দ্বারা সব ভাগফলগুলোকে আবার কি করবা? ভাগ করবা। আমি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। দেখো সি 3.33 ভাগ 3.33 ইকুয়াল টু 1। দেখো হাইড্রোজেন 6.66 ভাগ 3.33 ইকুয়াল টু 2। অক্সিজেন
3.33 ভাগ 3.33 ইকুয়াল টু 1। দেখছো সব ভাগফল গুলোকে কি করছি, ছোট সংখ্যা দ্বারা সবাইকে ভাগ করছি। ভাগফলগুলোর ভিতরে যে মানটা সবচেয়ে ছোট, যে মানটা সবচেয়ে কি ছোট, ওই মানটা দ্বারা আমি কি করছি, সবাইকে আবার ভাগ করে দিয়েছি। কথা ক্লিয়ার? দেখছো? তাহলে কার্বন কত হলো 1, হাইড্রোজেন 2, আর অক্সিজেন কত 2। ঠিক, অক্সিজেন কত 1 না? কার্বন Yes, sir. 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1। তাহলে দেখো এখন কার্বন, হাইড্রোজেন ও এর পরমাণু সংখ্যার অনুপাত কত? C/H/O ইকুয়াল টু কত? এটা 1, এটা কত 2, আর এটা কত 1 না?